ভিউয়ার্স, সরলাকে নিয়ে এবার ঘটতে যাচ্ছে নতুন এক ষড়যন্ত্র। সুজন আর তার ছোট বউ মিলে পরিকল্পনা করেছে কিভাবে সরলাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। কেমন হতে চলেছে অবুঝ বউ নাটকের তৃতীয় পর্ব এবং কবে আসছে সেই পর্ব জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। যারা নতুন করে আমাদের চ্যানেলে এসেছেন তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে অবুঝ বউ বা অন্য যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্বিতীয় পর্বে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সরলা বাবার দেওয়া কথা রাখার জন্য শ্বশুরবাড়িতে এসেছিলেন, কিন্তু এখানে এসে তাকে নানা কষ্টের মুখোমুখি হতে হচ্ছে। তার স্বামী সুজন নতুন বিয়ে করেছে, আর সেই নতুন বউ প্রতিনিয়ত চেষ্টা করেছে সরলাকে ঘর থেকে বের করে দিতে। শাশুড়িও চাইছে না যে সরলা এ বাড়িতে থাকুক। সুজন নতুন বউকে আশ্বাস দিলেও সরলাকে বের করে দিতে দেরি করাই হয়ে ওঠে। সে স্পষ্ট বলে দেয় সরলা যদি এ বাড়িতে থাকে তবে সে তার বাবার বাড়ি চলে যাবে। অন্যদিকে সুজনের বড় ভাবি ও ননদ নিতু সব সময় সরলার পক্ষ নিয়েছে। বড় ভাবি তো স্পষ্ট জানিয়ে দেন যদি সরলাকে তাড়ানো হয় তবে দেনমোহর বাবদ ৫ লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এই অবস্থায় ছোট বউ মিথ্যা অভিযোগ তোলে যে সরলা তাকে মারধর করেছে। বিচার বসে সুজন বলে সরলা তার চুল ধরে টেনেছে, কিন্তু বড়ভাবে এই মিথ্যা কথা মেনে নেন না। সরলার কাছে যখন জিজ্ঞেস করা হয় সে উত্তর দেন না। ঠিক তখনই ননদ নিতু জানিয়ে দেন যে তার কাছে সব প্রমাণ রয়েছে, আর এই রহস্যময় প্রমাণ দেখানো ছাড়াই শেষ হয় দ্বিতীয় পর্ব। এবার ভিউয়ার্স, আসছে বহু প্রতীক্ষিত তৃতীয় পর্ব। নতুন পর্বে দেখা যাবে সরলা বিচারকের সামনে নিজের অবস্থান শক্ত করবে এবং তাকে ঘর থেকে বের করে দেওয়ার চক্রান্ত ভেস্তে যাবে। তবে ছোট বউ নতুনভাবে ষড়যন্ত্র শুরু করবে, এমনকি ঘরের লোক ঢুকে সরলাকে বিপদে ফেলতে চাওয়া হবে। অন্যদিকে ছোট বউ সংসারের সমস্ত দায়িত্ব নিতে চাইবে এবং মায়ের কাছ থেকে ঘরের চাবি নেওয়ার চেষ্টা করবে, যেখানে সুজনা তাকে সমর্থন করবে। তৃতীয় পর্বটি হবে আবারও বেশি উত্তেজনাপূর্ণ ও চমকপ্রদ। এটি প্রকাশিত হবে আগামী ২১ তারিখ বিকেল ৩টায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তাই সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমরা আরও অনুপ্রাণিত হই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নদী বন আজীবনের গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনপুর। নাম শুনলেই বোঝা যায় চারপাশে ছিল শালবন আর বন প্রকৃতির আধিক্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী। নদীটি যেন গ্রামের প্রাণ। ভোরে সূর্যের আলো যখন পানির উপর সোনালি আভা ফেলে তখন গ্রামের মানুষজন মনে করত এ নদী যেন জীবন্ত দেবী, যিনি প্রতিদিন নতুন করে আলো, জীবন আর আশীর্বাদ নিয়ে আসেন। শালবনপুরে থাকত এক কিশোর, নাম শুভ্র, বয়স ১৪। তার জীবন যেন প্রকৃতির সাথেই বাঁধা। ছেলেবেলা থেকেই গাছ, নদী, আকাশ, মেঘ এসব নিয়ে তার অদ্ভুত টান। অন্য বাচ্চারা যেখানে মাঠে ক্রিকেট খেলত, শুভ্রকে বেশিরভাগ সময় দেখা যেত নদীর তীরে বসে কাদার ভাস্কর্য বানাতো। কিন্তু আকাশে ভাসমান মেঘ গুনতে মা প্রায় বকতেন, এই ছেলে দিনভর নদীর পাড়ে কাটালে পড়াশুনো হবে কবে। কিন্তু শুভ্র জানত তার জীবনের সবচেয়ে বড় বই হলো প্রকৃতি নিজেই। শালবনপুরের সকাল মানেই এক আলাদা রূপকথা। ভোরে মুরগির ডাক, দূরে শালবনের ফাঁক দিয়ে লাল সূর্যের উদয়, আর নদীর ঘাটে স্নান করতে আসা নারীদের গান, সব মিলিয়ে গ্রামের ভোর যেন এক মহোৎসব। শুভ্র প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে নদীর পাড়ে যেত। সেখানে দাঁড়িয়ে সে শুনত পানির কলকল শব্দ, দেখতে জেলেদের জাল ফেলার দৃশ্য। মাঝে মাঝে সে জেলেদের সাহায্যও করত, বিনিময়ে তারা তাকে ছোট মাছ উপহার দিত। একদিন সকালে শুভ্র লক্ষ্য করল নদীর ধারে এক বনহাঁস আহত হয়ে পড়ে আছে। তার একটি ডানা জলের সুতোয় আটকে গেছে। শুভ্র ছুটে গিয়ে ধীরে ধীরে হাঁসটিকে মুক্ত করল।
হাঁসটি ভয়ে ছটফট করেছিল, কিন্তু শুভ্রর কোমল হাত তার মমতাময় আচরণে শান্ত হলো। কিন্তু মুক্তি পেয়ে হাঁসটি কিছুদূর উড়ে আবার ফিরে এসে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মনে হলো প্রাণীটিও যেন তাকে ধন্যবাদ জানালো। নদীর ওপারে বিস্তৃত ছিল শালবন বিহার। গ্রামবাসী বলতো ওখানে নাকি রাত হলে অদ্ভুত আলো জ্বলে ওঠে, বন্য প্রাণীরা গান গায়। তাই সাধারণ মানুষ সন্ধ্যার পর সেখানে যেত না। কিন্তু শুভ্রর ভেতরে ছিল ভয়কে জয় করার তীব্র কৌতূহল। একদিন বিকেলে সে নদী সাঁতরে শালবনে ঢুকে পড়ল। গাছের গায়ে সূর্যের আলো পড়ে সোনালি ফোঁটা তৈরি করেছিল। হাওয়ার সাথে শালপাতার শব্দ শুনে মনে হচ্ছিল প্রকৃতি যেন তাকে গল্প শোনাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল একদল হরিণ দূরে চড়ছে। তাদের লাফালাফি আর নির্ভীক চোখ দুটি শুভ্রকে মুগ্ধ করল। সে আরও ভেতরে যেতে লাগলো। হঠাৎ ঝোপের আড়ালে সে একটি অদ্ভুত ফুল দেখতে পেল। ফুলটি নীলচে আলো ছড়াচ্ছিল। শুভ্র অবাক হলো। এতদিন বইয়ে পড়েছিল জ্যোতির্ময় ফুলের কথা, কিন্তু আজ সে নিজের চোখে তা দেখল। সে হাত বাড়াতেই ফুলটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। শুভ্র মনে হলো প্রকৃতি তাকে রহস্যের ইশারা দিল, যেন বলেছে সব কিছু বোঝা যায় না, কিছুর শুধু অনুভব করতে হয়। কিন্তু প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, কখনো কখনো তার ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর রূপও। এক বর্ষার রাতে হঠাৎ কপোতাক্ষ নদ ফুলে ফেঁপে ওঠে। প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে যায়। নদীর পানি ছুটে আসে গ্রামে। চারদিক অন্ধকার, বিদ্যুতের ঝলকানিতে শুধু ভয়াবহ দৃশ্য ধরা দেয়। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। শুভ্রর ঘরও ডুবে গেল। তার মা বাবা তাকে নিয়ে ছুটলেন উঁচু জমির দিকে। শুভ্র নদীর দিকে তাকিয়ে ভাবল, যেই নদীকে সে এত ভালোবাসে, আজ সেই নদীই যেন দানবে পরিণত হয়েছে। তবে তার হৃদয়ের গভীরে সে জানত এ নদীকে দোষ দেওয়া যায় না। প্রকৃতি নিজের নিয়মে চলে। মানুষ যদি তাকে অসম্মান করে, তার ভারসাম্য নষ্ট হয়। বন্যার কয়েকদিন পর গ্রামে ধীরে ধীরে স্বাভাবিক হলো। ফসলের জমি নষ্ট হলেও মানুষ নতুন করে চাষাবাদ শুরু করলো। শুভ্র দেখলো মানুষ যত কষ্টই পাক না কেন, প্রকৃতির সাথেই তারা আবার হাত মেলায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। বন্যার পর একদিন গ্রামের স্কুলের শিক্ষক বললেন, প্রকৃতি আমাদের মা। আমরা যদি তাকে অবহেলা করি, গাছ কাটি, নদী নোংরা করি, তবে সে আমাদের রাগ দেখাবে। তাই আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। শুভ্র সেই দিন থেকে প্রতিজ্ঞা করল, সে বড় হয়ে প্রকৃতির বন্ধু হবে। সে শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি কাজে প্রকৃতির সাথে মিল রেখে চলবে। সে গাছ লাগানো শুরু করলো। প্রতিটি গাছকে সে সন্তানের মতো লালন করত। গ্রামের অন্য ছেলেমেয়েরাও তার সাথে যোগ দিল। ধীরে ধীরে শালবনপুরে সবুজের পরিমাণ বাড়তে লাগলো। শুভ্র বড় হতে হতে বুঝল, প্রকৃতি শুধু চারপাশের সৌন্দর্য নয়, মানুষের জীবনকেও গড়ে তোলে। নদী না থাকলে কৃষি হতো না, গাছ না থাকলে বাতাস হতো না, প্রাণীরা না থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। এক রাতে আকাশ ভরা তারা দেখতে শুভ্র ভাবল, আমি একদিন প্রকৃতির গল্প সবার কাছে পৌঁছে দেব। শহরের মানুষ যারা ব্যস্ত কংক্রিটে, তাদের জানাবো গ্রামের নদী, বন, পাখি, বাতাসের কথা, যেন তারা প্রকৃতিকে ভুলে যায় না। বহু বছর কেটে গেল। শুভ্র এখন গ্রামের একজন শিক্ষক। তার ছাত্রদের সে শুধু বাংলা গণিত দেখায় না, শেখায় প্রকৃতির প্রতি ভালোবাসা। সে তাদের নিয়ে যায় নদীর ধারে, শেখায় কিভাবে গাছ চিনতে হয়, কোন ফুল কখন ফোটে, কোন পাখি কোন গান গায়। গ্রামের মানুষ এখন তাকে প্রকৃতির দার্শনিক বলে ডাকে। তার লেখা কবিতা আর গল্প পড়ে শহরের লোকজন মুগ্ধ হয়। একদিন সন্ধ্যায় শুভ্র নদীর ধারে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছিল। শালবনে পাখিরা ফিরেছিল।
হঠাৎ তার মনে হলো প্রকৃতি যেন তাকে মৃদু হাসি দিয়ে বলছে, তুই আমার সন্তান, তুই আমার ভাষা মানুষকে শোনাতে পেরেছিস। শুভ্র চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। বাতাসে লতাপাতার শব্দ, নদীর গুঞ্জন আর দূরের ঢাকের আওয়াজ মিলেমিশে এক সুরে বাজছিল। সে অনুভব করল মানুষ আর প্রকৃতি আসলে একে অপরের প্রতিচ্ছবি। শালবনপুরের গল্প আমাদের শেখায় প্রকৃতি কেবল দৃশ্য নয়, প্রকৃতি হলো জীবন। আমরা যদি তাকে সম্মান করি, ভালোবাসি, তবে সে আমাদের অগাধ দান করবে। আর আমরা যদি তাকে অবহেলা করি, তবে সে তার রাগও দেখায়। শুভ্রর মতো প্রত্যেকের উচিত প্রকৃতিকে আপন করে নেওয়া, তার সাথে বন্ধুত্ব করা, কারণ প্রকৃতি নিজেরাই জীবন হারাবো। বনের দিনলিপি। ভোরের আলোয় জেগে ওঠা পৃথিবী। প্রথম ভোরের আলো ফোটার সাথে সাথে পুরো বন যেন ঘুম থেকে জেগে উঠল। পূর্ব দিকের আকাশে সূর্যের কিরণ সোনালি রাঙিয়ে তুলল আকাশ। শিশির ভেজা ঘাসের উপর সূর্যের আলো পড়তেই মনে হলো অসংখ্য হীরের দানা ছড়িয়ে আছে। পাখিরা একে একে কিচিরমিচির শুরু করলো। মনে হলো এ যেন প্রকৃতির নিজস্ব একটা অর্কেস্ট্রা। এই বনের পাশে একটি ছোট গ্রাম, নাম তার শালবনপুর। গ্রামের মানুষদের জীবিকা কৃষি, নদীতে মাছ ধরা আর বন থেকে সংগ্রহ করা ফলমূল, কাঠ, মধু। তবে তারা জানে প্রকৃতিকে আঘাত করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। তাই গ্রামের প্রবীণরা বনকে আমাদের মায়ের মতো শ্রদ্ধা করে। শালবনপুর গ্রামে এক তরুণ ছেলে আরিফ প্রতিদিন ভোরে জেগে ওঠে, বনপথে হাঁটে। সে প্রকৃতিকে অদ্ভুতভাবে ভালোবাসে। অন্য ছেলেরা যেখানে শহরে কাজ করতে বা রোজগারের জন্য ছুটছে, আরিফ সেখানে প্রকৃতির সঙ্গেই নিজের দিন কাটাতে বেশি পছন্দ করে। তার স্বপ্ন একদিন বনকে নিয়ে একটি বড় বই লেখা, যেখানে থাকবে বনের প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ, প্রতিটি অনুভূতি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে এক চঞ্চল নদী, ধলেশ্বরী। বর্ষার নদী রূপ অদ্ভুত ভয়ঙ্কর আর সুন্দর হয়। তখন নদীর জল উপচে পড়ে, চারপাশে ভাসিয়ে দেয়। কিন্তু শীতকালে এই নদী শান্ত হয়ে যায়, মনে হয় যেন ধ্যানমগ্ন সাধু। আরিফ নদীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাটায়। সে শুনতে ভালোবাসে জলের ধ্বনি, ঝোপের পাতায় বাতাসের হাওয়া আর দূরে কোকিলের ডাক। এই নদীর ধারে এক বৃদ্ধ জেলে থাকে, নাম তার গফুর কাকা। গফুর কাকা আরিফকে প্রায় বলে, বাবা, নদীকে ভালোবাসতে শেখো। নদী শুধু জল নয়, এ জীবন। নদী ছাড়া মাঠ শুকিয়ে যাবে, মাছ মরবে, মানুষও বাঁচবে না। একদিন আরিফ বনের গভীরে প্রবেশ করলো। বনের ভেতরে যতদূর যায় ততদূর সে নতুন নতুন প্রাণীর দেখা পায়। হরিণ, ময়ূর, বানর, শিয়াল, সজারু, সবাই যেন এই বনকে তাদের নিজস্ব রাজ্য বানিয়ে রেখেছে। একদিন সে দেখতে পেল হরিণের একটি দল নদীর ধারে জল খাচ্ছে। আরিফ চুপ করে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল, যেন তাদের ভয় না পায়। হঠাৎ দূরে একটি বাঘ দেখা দিল। মুহূর্তেই বন নিস্তব্ধ। কিন্তু বাঘ হরিণ শিকার না করে চলে গেল অন্যদিকে। আরিফের বুক ধকধক করেছিল। এমন মুহূর্তে প্রকৃতির অদ্ভুত ভারসাম্য সে বুঝতে পারল। একদিন সন্ধ্যার সময় আকাশে কালো মেঘ জমল, বাতাস হু হু করে বইতে লাগলো। ঝড় আসছে বুঝে গ্রামবাসীরা প্রস্তুতি নিল। ঝড় নামলো রাতের অন্ধকারে। বিদ্যুতের ঝলকানিতে বন আলোকিত হচ্ছিল, গাছপালা যেন ভেঙে পড়ছে, নদীর পানি ফুলে উঠে চারদিকে ছড়িয়ে পড়ল। আরিফ এ ঝড়ের ভেতরেও বাইরে বের হলো। সে দেখতে চাইল প্রকৃতির ভয়ঙ্কর রূপটা কেমন। সে বুঝল প্রকৃতি যেমন মমতাময়ী মা, তেমনি ভয়ঙ্কর রুদ্র রূপও ধারণ করতে জানে। ঝড়ের পরের দিন ভোরে দেখা গেল বন যেন আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে। গাছগুলো ভিজে গেছে বৃষ্টির জলে, মাটি থেকে নতুন সবুজ অঙ্কুর গজাচ্ছে, পাখিরা আবার গান গাইছে। আরিফ মনে মনে ভাবল, জীবনও প্রকৃতির মতোই, কখনো
ঝড় আসে, সব কিছু ভেঙে দেয়, আবার নতুন ভোরে নতুনভাবে জন্ম নেয়। সে সিদ্ধান্ত নিল তার বই লেখার কাজ শুরু করবে। সে বনের প্রতিটি কোণ ঘুরে লিখবে মানুষ ও প্রকৃতির ভালোবাসার গল্প, নদীর গান, প্রাণীদের জীবন, ঝড়ের তাণ্ডব আর জীবনের শিক্ষা। এভাবে শালবনপুর গ্রামের প্রকৃতি হয়ে উঠল এক জীবন্ত চরিত্র, যেখানে প্রতিটি পাতা প্রতিটি নদী, প্রতিটি প্রাণী এক একটি গল্প বলে। গল্প সবুজ বনানীর সুর। ভোরের সোনালি আলো। পাথরঘাটা নামের একটি ছোট গ্রাম। গ্রামটির চারপাশ ঘিরে রয়েছে বিস্তীর্ণ মাঠ, শস্যভরা ক্ষেত আর দূরে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল, সেগুন, বটগাছ। গ্রামের পাশ দিয়েই শুরু হয়েছে এক বিশাল অরণ্য, যার নাম সবুজ বনানী। অরণ্যটি যেন এক জীবন্ত সত্তা, যার নিঃশ্বাস, যার রক্তস্রোত, যার নিজের ভাষা আছে। প্রতিটি ভোরে সূর্যের প্রথম রশ্মি যখন পাতার ফাঁক গলে অরণ্যের মাটিতে এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি নিজেই সোনার রঙে সাজিয়ে তুলেছে তার সন্তানদের। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটলে পায়ের পাতায় ঠান্ডা শিহরণ জাগে। মাটির গন্ধ, ফুলের ঘ্রাণ আর পাখিদের গান মিলে যেন গড়ে ওঠে এক অনন্য সুর। এই গ্রামে এক কিশোর, নাম তার আরাফাত, বয়স মাত্র 14, কিন্তু প্রকৃতির প্রতি তার টান অদ্ভুত রকমের। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বনের ভেতরে ঢুকে পড়ে। তার হাতে থাকে একটি ছোট্ট বাঁশি। বনে ঢুকেই সে বাঁশি বাজায়, আর সেই সুর শুনে পাখিরা যেন আরও বেশি ডাকাডাকি শুরু করে দেয়। আরাফাত মনে মনে ভাবে, প্রকৃতি আর মানুষ আসলে বন্ধু, শুধু মানুষ যদি সেই বন্ধুত্বকে টিকিয়ে রাখতে চায়। একদিন ভোরে সূর্যের প্রথম আলোয় সে দাঁড়িয়েছিল বনের মাঝপথে। বাতাসে পাতার খসখসানি শব্দ, দূরে কোকিলের ডাক, আর কাছে দোয়েলের সুর। তার মন ভরে উঠল। সে মনে মনে বলল, আহা, যদি সারা জীবন এই বনের সঙ্গে থাকতে পারতাম, তবে কতই না ভালো হতো। সবুজ বনানীর বুক চিরে বয়ে গেছে এক নদী, নাম তার মধুমতি। নদীর পানি এত স্বচ্ছ যে তলার পাথরগুলো পর্যন্ত দেখা যায়। দুপুরবেলা সূর্যের আলো যখন পানির উপর পড়ে, তখন পানির ঢেউগুলো ঝিলিমিলি করে ওঠে, যেন অজস্র হীরা ছড়িয়ে আছে। আরাফাত প্রায় প্রতিদিনই নদীর ধারে যায়। তার প্রিয় জায়গা হলো এক পুরনো বটগাছের গলায় বসে থাকা। সেই জায়গা থেকে নদীর স্রোত দেখা যায়, মাছ লাফাতে দেখা যায়, পানকৌড়ির ঝাঁপ আর শাপলার ভেসে থাকা দেখা যায়। কখনো সে চুপচাপ বসে থাকে, শুধু শুনতে থাকে নদীর গান। ঢেউ যখন তীরে আছড়ে পড়ে, তখন এক অদ্ভুত ছন্দ তৈরি হয়, মনে হয় যেন নদী নিজেই গান গাইছে। একদিন দুপুরে সে দেখল কয়েকটা রাজহাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে। সাদা পালকগুলো সূর্যের আলোয় চকচক করেছে। রাজহাঁসেরা যখন একসাথে দানা ঝাপটালো, তখন পানির উপর ছিটকে উঠল অজস্র রূপালি ফোঁটা। সেই দৃশ্য দেখে আরাফাত মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবল, প্রকৃতির সৌন্দর্যের সামনে সব ধন সম্পদ তুচ্ছ। মানুষের যদি এই সৌন্দর্য রক্ষার বোধ থাকত, তবে পৃথিবী কখনোই নিঃস্ব হতো না। অরণ্যের ভেতরে প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটি রহস্য। গাছের ফাঁকে ফাঁকে অচেনা ফুল ফুটে থাকে, লতা গুলনে ভরা পথ যেন কোনো গোপন রাজ্যের দরজা। একদিন আরাফাত সাহস করে অরণ্যের ভিতরে ঢুকে পড়ল। সেখানে ঢুকে সে প্রথম দেখল এক ঝাঁক হরিণা তখন নদীর ধারে পানি খাচ্ছিল। হঠাৎই তারা আরাফাতকে দেখে চমকে দাঁড়ালো। তাদের চোখে ভয়ের ছাপ থাকলেও যেন যে কেমন কৌতূহল ছিল। আরাফাত স্থির দাঁড়িয়ে রইল। তার মন হলো, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে ভালো নয় প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে ভয় নয়, বিশ্বাস জরুরি।
কয়েক সেকেন্ড পর হরিণগুলো লাফিয়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকে আরাফাতের মন গভীর এক উপলব্ধি জন্ম নিল। মানুষ যদি প্রকৃতির ক্ষতি না করে তবে প্রাণীরাও তাকে ভয় পাবে না। প্রকৃতি নিজেই তখন মানুষকে আপন করে নেবে। তবে প্রকৃতি সবসময় শান্ত থাকে না, কখনো কখনো সে হয়ে ওঠে ভয়ঙ্কর। বর্ষাকালের এক রাত হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকালো, মেঘ গর্জন করলো, বাতাসের ঝাপটায় গাছগুলো কেঁপে উঠতে লাগলো, গ্রামের ঘরগুলো কাঁপতে শুরু করলো। আরাফাত ভয়ে মায়ের কাছে লেপের নিচে লুকালো। শুনেছিস? আরাফাত ভয়ে মায়ের কাছে লেপের নিচে লুকালো। বাইরে শোনা যাচ্ছিল গাছ ভেঙে পড়ার শব্দ, নদীর পানি ফুলে ফেঁপে উঠেছিল। মনে হচ্ছিল পুরো গ্রাম ডুবে যাবে। কিন্তু ভোর হলে ঝড় থেমে গেল। মানুষ বাইরে বের হয়ে দেখলো কিছু গাছ ভেঙে পড়েছে, কিছু ঘর ভেঙে গেছে। আর আশ্চর্যের ব্যাপার হলো পাখিরা আবার গান গাইতে শুরু করেছে। সূর্য উঠেছে, আকাশ পরিষ্কার। আরাফাত বুঝলো প্রকৃতি যেমন ধ্বংস ডেকে আনে তেমনি আবার নতুন সৃষ্টির পথ দেখায়। ঝড়ের অভিজ্ঞতার পর আরাফাত গভীরভাবে উপলব্ধি করল প্রকৃতি শুধু সৌন্দর্যের উৎস নয়, সে মানুষের শিক্ষকও। অরণ্যের গাছেরা একসঙ্গে দাঁড়িয়ে ঝড় ঠেকায়, নদী কখনো শুকিয়ে যায় না আবার ভরে ওঠে, আকাশ কখনো মেঘে ঢেকে যায় আবার পরিষ্কার হয়। এই সব কিছু যেন মানুষকে শেখায় জীবনে যতই বিপদ আসুক আবার নতুন আলো আসবেই, ধৈর্য আর সাহস রাখলেই বিপদ কেটে যাবে। গ্রামের মানুষরা একদিন মিলে সিদ্ধান্ত নিল তারা অরণ্যকে সুরক্ষিত রাখবে। কেউ আর